আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক একই ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। লন্ডনে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বৈঠক হবে। কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরা জুন মাস চলে গেল, বৈঠক আর হলো না। এবারও একটা খুব গৌণ একটা মিটিং এ গেছেন বাংলাদেশের উপদেষ্টা। বিদেশ যাওয়ার নাম শুনলে তিনি পাগল হয়ে যান এবং তার বহর কিন্তু এবার অফিসিয়ালি বোধহয় 51 জন, আর সব মিলিয়ে যাচ্ছে 98 জন। তার মানে এখন যেটা করে, বহরের প্রকৃত সফর সঙ্গীর সংখ্যা একটু লুকিয়ে তিনি বহরের সংখ্যা কম দেখাতে চান। যাই হোক, শুরু হলো। রোমের বিমানবন্দরে তিনি নামলেন। ডক্টর ইউনূসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না। সাধারণত এর আগে দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিল এই ইটালির প্রধানমন্ত্রী, কিন্তু এবার প্রধানমন্ত্রী তো দূরের কথা, সরকারের কোনো মন্ত্রী, উপমন্ত্রী বা কোনো সচিব পর্যায়ের কেউ আসেনি। তো অপমান শুরু সেখান থেকেই। তারপরে বাংলাদেশের মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে ডক্টর ইউনূস এবার ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন। হঠাৎ করে এই একটু আগে একটা ফটোকার্ড দেখলাম যে প্রেস সচিব, যে বাংলাদেশের প্রেস সচিব যে ডাস্টবিন শফিক, তিনি বলছেন যে আমি তো কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর দেখা হবে। প্রেস সচিব কোথাও বলেননি, কিন্তু বাংলাদেশের মিডিয়াতে তাহলে এই খবর কে দিল? বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর মিটিং হবে এই খবরটা ছাপা হয়েছে, প্রচারিত হয়েছে। এবং প্রেস উইং যদি এই নিউজ না দেয়, তাহলে বাংলাদেশে তো প্রেস উইং এর হুকুম ছাড়া মিডিয়ার একটা পাতাও নড়ে না। তাহলে এই নিউজটা কে দিয়েছে? এইখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আর কি। যাই হোক, ঘটনা হলো যে এই ডাস্টবিন শফিকের ঢাকার অফিস থেকেই সব মিডিয়ায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর এই জর্জিয়া মেলোনির মিটিং হবে। সো দে ডিড ইট। এখন যখন বাস্তবতাটা জেনে যাচ্ছে এবং জর্জিয়া মেলোনির সাথে আসলে মিটিং হওয়ার কোনো আলোচনাই হয়নি, তারা মানে ইউনূসের অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু জর্জিয়া মেলোনির অফিস থেকে সেই চেষ্টার কোনো জবাবই দেওয়া হয়নি। যদিও এটা আমার একটু খারাপই লাগে, ভালো হোক মন্দ হোক বাংলাদেশেরই তো সরকার প্রধান, কিন্তু তার অফিস থেকে যখন যোগাযোগ করা হয়েছে এবং আমাদের ইতালির যে দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাস, তারা যোগাযোগ করেছিল। সাধারণত এই ধরনের যোগাযোগ করলে মানে হয় হ্যাঁ বলে অথবা দুঃখ প্রকাশ করে, কিন্তু এইবার একদম শেষ মুহূর্তে যোগাযোগ করেছে এবং ইতালির প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনো রেসপন্সই করেনি। মানে এটা আরো বেশি অপমান। এখন যাই হোক, মিডিয়ায় চলে আসছে, আবার মিটিংও হবে না। এই লন্ডনে কিয়ার স্টারমারের সাথে মিটিং নিয়ে হাসাহাসি, প্রচন্ড হাসাহাসি। যদিও ডক্টর ইউনূসের লজ্জা নাই, আমাদের কানাডা প্রবাসী পক্ষ ত্যাগকারী একজন কূটনৈতিক কর্মকর্তা, রাষ্ট্রদূত হারুন আল রশিদ খুব সুন্দর বলেছে যে ডক্টর ইউনূসের লজ্জা নাই। আপনি যদি তাকে বলেন যে তোর ল্যাংটা করে রাস্তায় দৌড়ানোর ব্যবস্থা করব, সে সেটাও করবে, শুধু জিজ্ঞেস করবে এটা করলে কত টাকা দেবেন। তো সেই কান কাটা ডক্টর ইউনূসের তো লজ্জা শরম নাই, আর তার মিডিয়া হলো আরেক কাঠি সরেস। এখন যেহেতু এটা এই ফাপড়বাজিটা ফাঁস হয়ে গেছে, এখন এই ডাস্টবিন শফিক ঢাকা অফিসে ফোন করে চিৎকার চেঁচামেচি শুরু করছে। প্রেস উইং এ যারা আছে তাদের চিৎকার করে বলতেছি, তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? মানে রোমে এসে তিনি যে একটু ফুর্তি ফার্তা করবেন, পানিপুনি খাবেন, সেই সুযোগও নাকি তার ঢাকা অফিস তাকে দিচ্ছে না। এইবার দুটো ইন্টারেস্টিং তথ্য দিই। এই যে এখন উপদেষ্টারা বা বিভিন্ন পার্টির নেতা টেতারা সেফ এক্সিটের কথা বলছে, তাদের মধ্যে একটা ভয় ধরে গেছে, পালাবে কোথায়। আবার উপদেষ্টা বলছে না পালাবো না। এর মধ্যেই এই ডাস্টবিন শফিক কি করছে জানেন?
সে এবার তার সাথে করে তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার সকল দলিল, সকল ডকুমেন্ট, আসল কপি তার সাথে করে নিয়ে গেছে এবং তার শালার একজন বন্ধুকে রোমে আসতে বলেছেন। সেই বন্ধুর কাছে, সেই শালার বন্ধুর কাছে সব অরিজিনাল ডকুমেন্ট তিনি জমা রেখে আসবেন, কারণ দেশে কখন কি হয়, পালাতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। পালানোর চেষ্টা করবেন, না পারলে হয়তো ওই সেন্ট্রাল জেলে ঢুকতে হবে, আর সেন্ট্রাল জেলে তাদের জন্য কি অপেক্ষা করছে এটা তো আর বলার কোনো, মানে এটা আর বলার কিছু নাই। এটা হলো শফিক চ্যাপ্টার। ডক্টর ইউনূসের একটা আরেকটা হিডেন এজেন্ডা আছে। ডক্টর ইউনূস তো চেষ্টা করেছিলেন ইটালির প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, কিন্তু তার এয়ারপোর্টের রিসেপশনের যে, আপনারা তো ছবি দেখছেনই, যে ছবি তার, এটা অফিসিয়ালি সরবরাহ করা ছবি, চার্জ দেখে আর কি বলবো। আর এদিকে ইটালির যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্য অন্য দল শক্তি, তারা তো ইউনূসকে মোটামুটি এয়ারপোর্টে এমন রিসেপশন দিছে যে তাকে বিকল্প পথে, অন্য অন্য দেশে যেমন বিকল্প পথে পালিয়ে বেরোয়, এখানেও সেই একই ঘটনা ঘটছে। যাই হোক, ডক্টর ইউনূসের হিডেন এজেন্ডার যেটা হলো, তিনি চেষ্টা করবেন যে ভ্যাটিকান সিটিতে যে বর্তমান পোপের সাথে দেখা করতে আর কি, হ্যাঁ, এবং সম্ভবত তিনি আগামীকাল চেষ্টা করবেন, বা এই পোপের সাথে দেখা করার তার একটা উদ্দেশ্য হলো যে তিনি পোপকে কনভিন্স করার চেষ্টা করবেন যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি একটা মিটিং করতে চান। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি অনেকবার চেষ্টা করেও একটা মিটিং করতে পারতেছেন না, তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। একবার তো প্যারিসে যাওয়ার কথা ছিল, এই মিটিং এর স্কেজুল পায়নি বলে তিনি প্যারিসেই যাননি। সো এখন এই ভ্যাটিকান সিটির পোপকে ধরে যদি তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের একটা অ্যাপয়েন্টমেন্ট পান, ফ্রান্সে যাওয়ার জন্য ডক্টর ইউনূসের এত আগ্রহ কেন, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। গ্রামীণ ফ্রান্সের বিশাল বিজনেস রয়েছে, প্রায়, ইফ আই এম নট রং, এটা $2.5 বিলিয়ন প্রপার্টি রয়েছে গ্রামীণ ফ্রান্সের, এবং এই টাকাটা, এই এই প্রপার্টিটা হুমকির মুখে পড়ে যেতে পারে, কারণ ডক্টর ইউনূসের 9-6, ডক্টর ইউনূস এই যে গ্লোবাল সেলিব্রিটি, অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু গত 14 মাসে তার মুখোশ, তার ক্যারেক্টার, তার জঙ্গিপ্রীতি, তার সাম্প্রদায়িক চরিত্র সবকিছু পৃথিবীর কাছে উন্মোচিত হয়ে গেছে, এবং পৃথিবী আজকাল কিন্তু আর ডক্টর ইউনূসকে পোছে না। আবারও সেই যেটা বলছি যে রোমে তার রিসেপশন দেখে বোঝা গেছে যে তার বর্তমান অবস্থা কি, এবং তিনি কোথাও গেলে এখন আর মানুষের তেমন আগ্রহ তৈরি হয় না, এবং এই সব গুরুত্বহীন মিটিং হলেও তিনি চলে যান। যাই হোক, ডাস্টবিন শফিক খুব অশান্তিতে আছেন, তার অফিসের লোকজনের উপরে খেপছেন, প্রপার্টির দলিলপত্র নিয়ে গেছে, আর ডক্টর ইউনূস আছে তার ধান্দায় পোপকে দিয়ে যদি ফ্রান্সের রাষ্ট্রপতির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। কথা বলতে এসে এবার মিয়ানমারের ইউনাইটেড লীগ অফ আরাকান ইউনূস সরকারকে সতর্ক করল। মিয়ানমারের ইউনাইটেড লীগ অফ আরাকানকে, আপনারা বহুল প্রচারিত, বহুল পরিচিত আরাকান আর্মি, সশস্ত্র যে সংগঠনটি, মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী, এটিকে চেনেন নিশ্চয়। সেই আরাকান আর্মিরই রাজনৈতিক সংগঠন আরাকান রাজ্যের ইউনাইটেড লীগ অফ আরাকান। সেই ইউনাইটেড লীগ অফ আরাকান রীতিমতো ইউনূস সরকারকে বিবৃতি জারি করে সতর্ক করলো। অভিযোগ, রাখাইন রাজ্যে আরসা ও আরএসও এর হামলা বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছে। এই খবরগুলো দিচ্ছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর একটি গতকালকের স্টোরি। সেখান থেকে যেটি জানা যাচ্ছে, গত 11 অক্টোবর জারি করা বিবৃতিতে ইউএলএ বর্ডার গার্ডস বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে আরএসএ এবং আরএসওকে খাদ্য, অস্ত্র, আকাশপথ নজরদারি এবং সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ এনেছে। ইউনাইটেড লীগ অফ আরাকান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছে যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরএসএ এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এর সামরিক কার্যকলাপ দমন করার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে, অন্যথায় বাংলাদেশ সীমান্ত এবং আসিয়ান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। নর্থ ইস্ট নিউজ বলছে, গত 11 অক্টোবর জারি করা প্রেস বিবৃতিতে আরাকান সেনাবাহিনীর রাজনৈতিক ফ্রন্ট
ইউনাইটেড লিগ অফ আরাকান ইউএলএ রাখাইন রাজ্যের সশস্ত্র আরএসএ এবং আরএসও যোদ্ধাদের অনুপ্রবেশের বিবরণ প্রদান করে, যারা বিকাল 3টার দিকে 3জন মোটরসাইকেল আরোহীকে অতর্কিত হামলা করে এবং মৌন্ডো অঞ্চলে লেক ইয়াং জংশনের কাছে তাদের একজনকে হত্যা করে। গুলিবর্ষণে অন্য 2 মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। যদিও আরাকান আর্মি এবং ইউএলএ বারবার বর্ডার গার্ডস বাংলাদেশ, বিজিবি সৈন্যদের বিরুদ্ধে আরএসএ এবং আরএসও বিদ্রোহীদের সহায়তা প্রদানের অভিযোগ করেছে, রাখাইন রাজ্যভিত্তিক সংগঠনটি প্রেস বিবৃতিতে দাবি করেছে যে 2টি রোহিঙ্গা গোষ্ঠীর কাছ থেকে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম ইঙ্গিত দেয় যে এই উপকরণগুলো সম্ভবত মিয়ানমারের সামরিক জান্তার দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্বারা সরবরাহ বা লাভের জন্য দুর্নীতির মাধ্যমে তাদের কাছে বিক্রি করা হচ্ছে। ইউএলএ একদিকে আরসা এবং আরএসও এবং অন্যদিকে সামরিক জান্তার মধ্যে সমন্বয়ের গুরুতর অভিযোগ এনেছে, সম্ভবত পারস্পরিক চুক্তির অংশ হিসেবে। এছাড়াও দুর্নীতিবাজ বিজিবি অফিসার এবং কিছু সামরিক কর্মীর সমর্থন ত্রিপক্ষীয় সমন্বিত আক্রমণের সম্ভাবনা নির্দেশ করে। বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, এমনকি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও আরাকান সেনাবাহিনী বা ইউএলএ এর অভিযোগ অস্বীকার করেননি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিয়ে তার আরএসএ কে সমর্থনকারী বিজিবি অফিসার এবং ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শনাক্ত এবং ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ইউএলএ উভয় পক্ষের মধ্যে সমস্যাগুলি বৃদ্ধি রোধ করা এবং গঠনমূলকভাবে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। বুঝুন অবস্থা। এদিকে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে প্রতিটি ইঞ্চি মাটিকে অস্থির করে ছেড়েছে ইউনূস সরকার। ওদিকে ক্যান্টনমেন্ট অস্থির, এদিকে ভারত সীমান্ত অস্থির, আমরা সীমান্ত পার হয়ে বৈধভাবে ভারতে যেতে পারি না। ওদিকে মিয়ানমার সীমান্ত, আমাদের যে মিয়ানমার সীমান্ত 271 কিলোমিটার, এর পুরোটাই এই আরাকান আর্মির দখলে বা ইউনাইটেড লিগ অফ আরাকানের দখলে। আজকে রোহিঙ্গা জঙ্গিদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে হবার বিনিময়ে, এবং তারা বলছে যে বাংলাদেশ এই রোহিঙ্গা জঙ্গিদের সহযোগিতা করে। ওদিকে জনতার সাথে তারা ফাইট করছে, ত্রিমুখী ফাইট। রোহিঙ্গা জঙ্গি সংগঠন 2টো সংগঠনের কথা বলেছে, ওদিকে ফাইট করছে হচ্ছে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে। অভিযোগের তীর বাংলাদেশের দিকে। এই বাংলাদেশ যদি ব্যবস্থা না নেয় তাহলে মিয়ানমার সীমান্ত অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটিরই ইঙ্গিত দিচ্ছে, সতর্ক করেছে। পরবর্তীতে যদি বাংলাদেশের ওই অঞ্চল, কক্সবাজার অঞ্চলকে অ্যাটাক করে আরাকান আর্মি, তাহলে কি করবে ইউনূস সরকার? আমাদেরকে জলে, স্থলে, পাহাড়, পর্বতে সব জায়গায় বিপদে ফেলেছে ইউনূস সরকার। বাংলাদেশের মানুষ বুঝুন আর না বুঝুন, 4-5 দিয়ে বিপদ আমাদেরকে ঘিরে ধরছে। এই বিপদের শেষ কোথায়? এই বিপদের শেষ সেখানেই। আজকে ইউনূস সরকারের সেফ এক্সিটের প্রশ্ন আসছে। ইউনূস সরকার এই মুহূর্তে ইতালি সফর করছেন। ইউনূস সরকার প্রধান, সেফ এক্সিট নয়, তাকে ধরতে হবে। আজকে গত 15 মাসে বাংলাদেশকে অচল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তার বিচার করতে হবে এবং তার পরিষদের বিচার করতে হবে। এই শব্দ, সারা শব্দ উঠাতে হবে এবং এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। মুক্ত করে বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার কায়েম করতে হবে। এটি চাওয়া উচিত বাংলাদেশের। আমরা আসলে সব দিক দিয়ে 4-5 দিয়ে বিপদ আমাদের ঘনিয়ে আসছে। একমাত্র উপায় ইউনূস সরকার থেকে মুক্ত হওয়া, এছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই। আজকে মিয়ানমার সীমান্ত সেটি বলছে, মিয়ানমার থেকে একটা নতুন বিপদ আসন্ন, সেই সিগন্যালটা দিল ইউনাইটেড লিগ অফ আরাকান ইতিমধ্যে বিবৃতি দিয়ে। কাজেই আমাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষকে যে আমরা কার পাল্লায় পড়ে গেছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।